আপনারা সবাই অবগত আছেন যে আমাদের বর্ডার গার্ড বাংলাদেশের ফার্স্ট লাইন অফ ডিফেন্স, তারা তাদের ক্লাসিক্যাল রোল দায়িত্ব পালন করার পাশাপাশি আমরা আরও কিছু দায়িত্ব পালন করে থাকি, যেমন সীমান্ত চোরাচালান রোধ করা, ইনেট টু সিভিল পাওয়ার, এবং এর বাইরে সরকার যখনই আমাদের প্রয়োজন মনে করে কোনো নির্দিষ্টভাবে আমাদেরকে দায়িত্ব দিয়ে থাকে, সেই দায়িত্বগুলো আমরা পালন করে থাকি। আমরা এই ময়মনসিংহ সেক্টর আমরা একটা নির্দিষ্ট রিজিয়নের অন্তর্ভুক্ত, সেটা হচ্ছে উত্তর পূর্ব রিজিয়ন। উত্তর পূর্ব রিজিয়ন শুরু হয়েছে কুড়িগ্রাম জেলার রৌমারী থেকে, এবং দীর্ঘ 1200 কিলোমিটার রাস্তা পাড়ি দিয়ে, অর্থাৎ সীমান্ত এলাকা পাড়ি দিয়ে আমাদের দায়িত্বপূর্ণ এলাকা শেষ হয়েছে ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলায়। এই দীর্ঘ 1200 কিলোমিটার রাস্তায় আমাদের উত্তর পূর্ব রিজিয়ন, যেটা সরাইল রিজিয়ন নামে পরিচিত, দায়িত্ব পালন করে থাকে। এই দীর্ঘ সীমান্তবর্তী এলাকাতে বিজিবির 4টি সেক্টর রয়েছে, এবং এই 4টি সেক্টর বিভিন্ন ইউনিটের মাধ্যমে দায়িত্ব পালন করে থাকেন। আমাদের বিশাল অর্জন আছে এই গুরুত্বপূর্ণ অংশ, দেশের এই গুরুত্বপূর্ণ অংশে যেহেতু পুরোটাই সীমান্তবর্তী এলাকা, আমাদের সাফল্য অনেক বেশি। মূলত আমরা এই সাফল্যগুলো আপনাদের সামনে তুলে ধরার জন্যই আজকে আপনাদের সামনে আমি ময়মনসিংহ সেক্টরের সেক্টর কমান্ডার উপস্থিত হয়েছি। আমরা মূলত চলতি বছরের 1 জানুয়ারি থেকে শুরু করে 25 নভেম্বর পর্যন্ত যেই তথ্য উপাত্তটুকু আমাদের কাছে আছে সেটাই আমরা তুলে ধরব। সেটা সরাইল রিজিয়নের যে অধীনস্থ ইউনিটগুলোর মাধ্যমে যে সাফল্যটা আমরা পেয়েছি সেটাই আপনাদের সামনে আজকে তুলে ধরা হবে। মূলত এই সময়ে আমরা চোরাচালান মালামাল ধরেছি, মাদকদ্রব্য ধরেছি, এবং সীমান্তবর্তী এলাকা থেকে বালু এবং পাথর উত্তোলনের যে বিষয়টা আছে সেটার বিরুদ্ধে আমরা কাজ করেছি। জানুয়ারি মাস 1 তারিখ থেকে নভেম্বরের 25 তারিখ পর্যন্ত 2025 সালের এই সময়ের ভিতরে আমরা যে মালামাল ধরেছি, টাকার অঙ্কে যদি আমরা এটা হিসাব করি, এটা প্রায় 710,81,52,000 টাকার মালামাল আমরা ধরেছি। এবং এই 710 কোটির ভিতরে মালামাল ধরার সাথে 64 জন আসামিও ধরা হয়েছে, যেটা আইনি প্রক্রিয়া সম্পন্ন করে থানায় সোপর্দ করা হয়েছে পরবর্তী পদক্ষেপের জন্য। উল্লেখযোগ্য মালামাল যদি আমি আপনাদের সামনে একটু জানাতে চাই, এর ভিতরে কম্বল ধরা হয়েছিল 7,370টি, জিরা ধরা হয়েছিল 1,91,000 কেজির বেশি, চিনি 11 লক্ষ কেজির বেশি, গরু 4,927টি, মহিষ 1,339টি, বৈদেশিক মুদ্রা ছিল 2,80,000 টাকার সমপরিমাণ, এবং এই একই সময়ে শাড়ি ধরা পড়েছে 94,000 পিস শাড়ি ধরা পড়েছে। এছাড়াও কসমেটিক সামগ্রী আছে প্রায় 25 লক্ষের কাছাকাছি। তো আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে এই 10 মাস সময়ের ভিতরে, 10 মাস 25 দিনের ভিতরে আমাদের এই রিজিয়ন সদর দপ্তরের মাধ্যমে কী পরিমাণ সাফল্যটা আমরা পেয়েছি। একই সাথে আমরা মাদক পাচারের বিরুদ্ধেও আমরা কার্যক্রম ব্যবস্থা নিয়েছি, এবং খুব শক্ত অবস্থানে আমরা ছিলাম। আমাদের রিজিয়ন সদর, তার অধীনস্থ সেক্টর এবং তার অধীনস্থ ব্যাটালিয়ন সমূহ এবং তাদের অধীনস্থ বিওপি সমূহ এই দায়িত্বগুলো পালন করেছে। এই সময়ের ভিতরে প্রায় 43,58,00,000 টাকার সমপরিমাণ মাদক সামগ্রী ধরা হয়েছে, এবং সেই উল্লেখযোগ্য মাদক সামগ্রী যদি আপনাদের সামনে আমি একটু বলতে চাই, বিদেশি মদ ছিল 75,000 বোতলের বেশি, ইয়াবা ছিল 3,73,000 পিসের বেশি, ফেন্সিডিল ছিল প্রায় 27,000-এর কাছাকাছি, এছাড়া গাঁজা ছিল 16,000 কেজির বেশি, এবং বিভিন্ন প্রকার মেডিসিন ছিল প্রায় 3,37,000 পিস। এই মাদকদ্রব্য পরিবহন, বহন অথবা সেবনের অপরাধে যে আসামিদের গ্রেপ্তার করা হয়েছিল তাদের সংখ্যা 330 জন। এই 330 জন আসামিকে নিয়মিত মাদক মামলায় আসামি দেখিয়ে আমরা পুলিশের কাছে আমরা সোপর্দ করেছি। এটা আমরা বলবো যে এটা আমাদের একটা সাফল্য। আমরা
বর্ডার গার্ডের একটা রিজিয়ন, সেই রিজিয়নের একটা অংশ যেই চিত্রটা আমি আপনাদের সামনে তুলে ধরলাম, আমার হিসাবে এটা খুব ভালো একটা সাফল্য এবং এই সাফল্যের ধারাবাহিকতা আমরা বজায় রেখেছি। এর পাশাপাশি আরেকটা আলোচিত বিষয় নিয়ে যেটা চলছে সেটা হচ্ছে সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে বালু এবং পাথর উত্তোলন। এই বালু এবং পাথর উত্তোলনের বিষয়ে আমরা আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, বর্ডার গার্ড বাংলাদেশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে যেন সীমান্তবর্তী এলাকা থেকে ইজারাবিহীন অবৈধভাবে যথেচ্ছভাবে কেউ যেন কোনো পাথর বা বালু তুলে নিয়ে যেতে না পারে। এই জন্য আমরা প্রতিনিয়ত অপারেশন পরিচালনা করছি। কখনো কখনো সেই অপারেশন আমরা নিজেরা যাচ্ছি এবং বড় বড় আমরা সাফল্যও পাচ্ছি এবং এই সাফল্যের সাথে আমরা স্থানীয় প্রশাসন যারা আছেন তাদের কাছ থেকে আমরা সাহায্য পাচ্ছি, সহযোগিতা পাচ্ছি। আমরা মোবাইল কোর্ট পরিচালনা করছি এবং মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে দোষী ব্যক্তিদেরকে দোষী সাব্যস্তের মাধ্যমে তাদেরকে প্রয়োজনীয় শাস্তি প্রদানের ব্যবস্থাও করা হচ্ছে। আমরা এই সময়ের ভিতরে প্রচুর বালু আমরা আটক করেছি, পাথর আটক করেছি এবং শক্ত থেকে শক্ততম অবস্থানে আমরা গিয়েছি, কঠোরতম অবস্থানে গিয়েছি, যাতে এইভাবে একটা সুবিধাভোগী গোষ্ঠী যেন কোনোভাবেই সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে ইজারা ছাড়াই নিজেরা লাভবান হওয়ার জন্য দেশের সম্পদকে লুট করে নিয়ে যেতে না পারে, সেই জন্য আমরা প্রতিনিয়ত অভিযান পরিচালনা করছি। যেটা আমাদের নিয়মিত যে দায়িত্বটা থাকে সেই নিয়মিত দায়িত্বর অতিরিক্ত হিসাবে আমরা সেই দায়িত্বটা আমরা পালন করছি এই বালু এবং পাথরের বিষয়ে। এখানে একটা জিনিস আপনাদেরকে একটু বলতে চাই, এই সুদীর্ঘ এই সীমান্তবর্তী এলাকায় শুধু আমাদের একার পক্ষে সম্ভব না, আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করছি। আমরা প্রশাসনের সাহায্য পাচ্ছি, পুলিশও আমাদেরকে সহযোগিতা করছে, তাদেরকে সাথে নিয়েও আমরা অপারেশন করছি, টাস্কফোর্স অপারেশন পরিচালিত হচ্ছে। বর্তমান যুগ মিডিয়ার যুগ এবং এই মিডিয়ার ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার সাংবাদিক ভাই আপনারা যারা আছেন, আপনাদের মাধ্যমেও কিন্তু আমরা প্রচুর পরিমাণে তথ্য পাই এবং সেই তথ্যের উপরেও কিন্তু আমরা অভিযান পরিচালনা করে থাকি। এই যে সাফল্যের কথা বললাম সরাইল উত্তর পূর্ব রিজিয়নের, এই সাফল্যের দাবিদার আপনারাও, এর প্রশংসার দাবিদার আপনারাও, কারণ আপনাদের মাধ্যমেও আমরা প্রচুর তথ্য পেয়েছি, আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন অভিযান পরিচালনা করার বিষয়ে, আমাদের সাফল্যগুলো আপনারা দেশবাসীর সামনে তুলে ধরেছেন। আমাদের এই সাফল্যটা যেন ভবিষ্যতেও যেন চলমান থাকে, এই জন্য আপনাদের কাছ থেকে আমরা সবসময় সাহায্য কামনা করি। আমরা ঝুঁকিটা এই অবৈধ অস্ত্র আসার ঝুঁকি এই চেষ্টাটা প্রতিহত করার জন্য বা অবৈধ অস্ত্রের যেন পার্শ্ববর্তী দেশ থেকে না আসতে পারে, এই জন্য আপনাদের কি পদক্ষেপ আছে? হ্যাঁ, অবশ্যই। কারণ হচ্ছে যে অবৈধ অস্ত্র শুধু নির্বাচন না, আমার দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতিকে অস্থিতিশীল করার জন্য এটা যে কোনো সময় ঘটতে পারে, শুধু নির্বাচন না, শান্তিকালীন সময় আমাদের ঘটতে পারে। আজকে মাননীয় প্রধান নির্বাচন কমিশনার উনি কিন্তু ওনার কমিশনার মহোদয়দেরকে নিয়ে আজকে বিজিবি সদর দপ্তরে গিয়েছিলেন। ওইখানে গিয়ে উনি দেখেছেন আমাদের নির্বাচনের প্রস্তুতি কীরকম। আপনারা হয়তো অনেকগুলো মিডিয়াতে হয়তো খেয়াল করলে দেখবেন যে ওইখানে সিইসি মহোদয় গিয়েছিলেন আজকে। আমরা নির্বাচনের জন্য যে প্রয়োজনীয় প্রস্তুতি সেটাও আমরা নিচ্ছি। এর সাইড বাই সাইড আমরা যে তথ্যগুলো পাচ্ছি, যখনই আমরা তথ্য পেয়েছি, এরকম বেশ কয়েকটা তথ্য আমাদের কাছে এসেছে যে কোন রুট দিয়ে কোথায় আসতে পারে, বাট আসলে গিয়ে আমরা পাইনি। এই জন্য কিন্তু আমি প্রথমেই বলেছি যে আপনাদের কিন্তু একটা গুরুত্বপূর্ণ একটা রোল আছে, কারণ আপনারা সাংবাদিক, আপনাদেরও কিন্তু রুট লেভেল পর্যন্ত কিন্তু আপনাদের প্রতিনিধি থাকে, যোগাযোগ থাকে। সেটার মাধ্যমেও যদি আপনারা আমাদেরকে অবহিত করেন তাহলে কিন্তু দেশ উপকৃত হবে। এটা শুধুমাত্র বিজিবি বা আপনি তা না, মূলত একটা দেশই উপকৃত হচ্ছে। সেই তথ্যটাও আমরা আপনাদের কাছ থেকে আমরা চাই, সহযোগিতা চাই, ইনফরমেশনটা চাই। কারণ আমরা অনেক ক্ষেত্রে যেটা সমস্যাটা হয়তো বা হয়ে যায় যে আমি যখন ইউনিফর্মে যখন আমি যাচ্ছি অপারেশন করতে, আমাকে তো দূর থেকে দেখে অনেকে চিনে ফেলবে, কিন্তু আপনার যে সোর্স আছে সে তো ওই এলাকার স্থানীয় বাসিন্দা, সে তো ওই এলাকায় থাকে, সে তো দেখছে। সো সে যদি আপনার মাধ্যম হয়ে মাধ্যমে যদি আমাদেরকে জানায় তাহলে আমাদেরকে অপারেশনগুলো করতে আরও সুবিধা হয়। এই সহযোগিতাটা আমরা সবসময় আপনাদের কাছ থেকে চাই। আমরা আমাদের নেটওয়ার্কটা বাড়িয়েছি, গোয়েন্দা তৎপরতা বাড়িয়েছি,
যেন আমাদের এই এলাকা দিয়ে যেন কোনো অস্ত্র ঢুকতে না পারে, সেই লক্ষ্যে আমরা আপনাদেরকে আশ্বস্ত করতে পারি গোয়েন্দা তৎপরতা বেশ কঠোরভাবেই বাড়ানো হয়েছে। আমাদের বাহিনীর পক্ষ থেকে বলেন বা মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলেন বা যেটার কথাই বলেন না কেন, এটা আমরা আমাদের নজরও রেখেছি। কারণ যেহেতু আমাদেরকে সামনের দিনে আরও কিছু বড় বড় দায়িত্ব আমাদেরকে পালন করতে হবে, এই দায়িত্বটাকে মাথায় রেখেই যে দিক দিয়ে আমরা জানতে পারছি সেদিক দিয়ে আমরা এই নজরদারিটা বাড়িয়েছি। এই জন্যই আমি আসলে বলেছি যে অবৈধভাবে বালু মহলগুলো যদি বন্ধ না হয়, ওইখানে যে শয়ে শয়ে লোক থাকে, শয়ে শয়ে লোকের ভিতর দিয়ে অন্য কোনো একটা এলাকার লোক যদি চলে যায় সেটা ধরাটা খুবই ডিফিকাল্ট। ওইখানে এই বালু মহলটা যদি বন্ধ হয়ে যায়, অবৈধ বালু মহলগুলা, তাহলে আমার সীমান্তে যে 150 গজের অংশে যেখানে কারোই যাওয়ার কথা না, তখন কিন্তু আমি সেটা আইডেন্টিফাই করতে পারবো খুব সহজে। তবে আমরা বলতে পারি এটা নিয়ে আমরা কাজ করছি, এবং যখনই আমরা খবর পাচ্ছি বিভিন্ন তথ্যের সোর্সের মাধ্যমে যে যেমন গত এক সপ্তাহ আগে এরকম হয়েছে, রাত 3:30টার দিকে খবর এসছে যে একজন রাজনৈতিক ব্যক্তিত্ব ওদিক দিয়ে পালানোর চেষ্টা করছেন। সাথে সাথেই কিন্তু আমাদের টিম সারা রাত ঘেরাও করে রেখেছিল। পরে ম্যাজিস্ট্রেটের মাধ্যমে এবং স্থানীয় জনপ্রতিনিধি যারা ছিলেন তাদেরকে নিয়ে দেখা গেলো যে আসলে তথ্যটা ঠিক দেয়নি আমাদেরকে, বাট যখনই আমরা তথ্য পাচ্ছি আমরা অ্যাকশন যাচ্ছি। 32 ইঞ্চি জেভিকো টিভি এখন মাত্র 15,000 টাকায়, সাথে পাচ্ছেন 3 বছরের প্যানেল ওয়ারেন্টি। বিজিবির কোনো সদস্য যদি কোনোভাবে জড়িত থাকে, আমরা আপনাদেরকে এতটুকু বলতে পারি যে বিজিবি আইন বলে একটা খুব কঠোর একটা আইন আছে, বিজিবি আইন 2010। যখনই কোনো বিজিবির কোনো সদস্য যখনই জড়িত হয়, সাথে সাথেই তাকে কিন্তু সর্বোচ্চ শাস্তিটাই তাকে প্রদান করা হয়। এবং মাদকের সাথেও যদি বিজিবির কোনো সদস্য জড়িত থাকে, সর্বোচ্চ শাস্তি। এবং অতীতেও এরকম অনেক শাস্তি দিয়েছি বিজিবি, এবং সেটা চলমান আছে। এই বিষয়টা আমরা আমাদের নিজেদেরকেও যেমন প্রেশনের ভিতরে রাখি, আমরা আমাদের নিজেদেরকে অবজার্ভ করবি, এবং আমাদের নিজেদের ভিতরেও কিন্তু আমাদের গোয়েন্দা কাজ করে। এটা শুধু বাইরে থেকে যা আপনারা দেখছেন তা না। সো আমাদের কে কী করছি না করছি, আমাদের নিজস্ব যে গোয়েন্দা আছে তারাও কিন্তু এটা অবজার্ভ করে। যেখানে আমরা তথ্য পাচ্ছি আমাদের ইনকোয়ারি করি, ইনকোয়ারির মাধ্যমে যখনই প্রমাণিত হয় যে সে এর সাথে জড়িত ছিল, এবং তাকে কিন্তু শাস্তি প্রদান করা হয়, এবং এটা নিয়মিতভাবেই করা হয়। এটুকু আপনাদেরকে বলতে পারি যে নিয়মিতভাবেই করা হয়, কোনোভাবেই কোনো সদস্যকে ছাড় দেওয়া হয় না, প্রমাণিত। এখন যে কোনো শাস্তি দিতে হলে আমাকে তো প্রমাণ করতে হবে, এটা হচ্ছে মূল জিনিস। অনেক সময় আমরা অনেক তথ্য পাই, বাট আমরা যখন সোর্সের সাথে, যেমন আমি যদি পার্সোনালি যদি বলি যে আমি যখন সোর্সকে বলি যে আমার কোনো সদস্য যদি এই কথাটা বলে থাকে, আপনি কোনোভাবে তার একটা অডিও রেকর্ড বা ভিডিও লুকিয়ে টুকিয়ে কোনোভাবে যদি আমাকে দিতে পারেন, তাহলে আমার জন্য বিচার করাটা খুবই দ্রুত হবে। আমাদেরকে দেয় এবং সেটা আমরা অ্যাকশনও নিই। কিন্তু যতক্ষণ পর্যন্ত আমাকে দিতে না পারছে, আমরা তখন জিজ্ঞাসাবাদ করে লোকালদের কাছ থেকে তথ্য নিয়ে, বিভিন্ন মিডিয়ার কাছ থেকে তথ্য নিয়ে যখন আমরা দেখি যে কেউ গোপন করার চেষ্টা করছে, তার ক্ষেত্রেও শাস্তি একদম নির্ধারিত এবং কঠোর শাস্তি আমরা দিই। এটা আমি আজ থেকে 3 দিন আগে গত শনিবার আমি এবং 39 বিজিবির অধিনায়ক আমরা দুজনেই অপারেশনে গিয়েছিলাম, সাথে একটা দল নিয়ে গিয়েছিলাম। ওটাতে সাথে আমি নিজেই ছিলাম। ওই জায়গার জাদুকাটা এলাকা যেটা আছে, এই নদী থেকে যেই বালুগুলা বেসিক্যালি তোলা হয়, এবং ওইখানে গিয়ে আমরা দেখেছি এর ভিতরে একটা টি পিলার যেটা ভেঙে নদীর ভিতরে চলে আসছে। ওইখানকার এই অবস্থার চিত্রটা দেখার পরে, এবং ওইখান থেকে এটাও আমরা দেখেছি যে অবৈধভাবে বালু উত্তোলন করে শূন্য লাইন থেকে একদম জিরো লাইনের উপর থেকে বা কখনো ওই পার থেকেও বালু তুলে নিয়ে বাংলাদেশের ভিতরে ঢুকাচ্ছে, এবং সেই বালুগুলা ওই গ্রামবাসী যারা আছে তাদের যে উঠোন আছে, উঠোনে জমা করে রাখে। আমরা আগে ছোটোবেলায় কি দেখতাম, উঠোনের ভিতরে কি জমা থাকে, ধান বা এই জাতীয় আইটেম জমা থাকে। এখন দেখি বালু জমা করে রেখেছে তারা। এটা আমরা হাতে নাতেই ধরেছি। ধরার পরে আমরা যখন উপজেলা প্রশাসনকে খবর দিয়েছি, ওইখান থেকে ম্যাজিস্ট্রেট এসছেন, এসে 3 জন আসামিকে ধরেছেন, এবং 3 জন আসামির 2 জনকে কিন্তু ইনস্ট্যান্টলি উনি 15 দিন করে জেল দিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে। এই যে এখন যে টিপিলারটা সরে আসলো অবৈধভাবে বালু উত্তোলনের কারণে, এইটার সচিত্র মানে ভিডিও স্টিল পিকচার তুলে গতকালকে কিন্তু ময়মনসিংহ বিভাগীয় কমিশনের একটা মিটিং ছিল।
ওই মিটিংয়ে আমি পুরো চিত্রটা আমি তুলে ধরেছি এবং ওনাদেরকে জানিয়েছি যে এই অবৈধভাবে বালু উত্তোলনের ফলে যে সীমান্ত যে পরিবর্তন হয়ে যাচ্ছে এবং আমাদের যে পিলারগুলো যে নষ্ট হয়ে যাচ্ছে, সরে যাচ্ছে, এই বিষয়টা নিয়ে আপনাদেরকে অবশ্যই কাজ করতে হবে, কারণ এভাবে বালু তুলতে দেওয়া যাবে না। আমরা চেষ্টা করে যাচ্ছি, আপনাদেরকে এতটুকু আশ্বস্ত করতে চাই, আমি আমার সেক্টরের পক্ষ থেকেও যদি আমি বলি, আমরা নিরলস প্রচেষ্টা করে যাচ্ছি। বাট সীমান্ত যেহেতু অনেক বড়, আমরা আমাদের সর্বোচ্চটুকু দিয়ে আপনাকে এতটুকু আশ্বস্ত করতে পারি, ময়মনসিংহ সেক্টর তার অংশটুকুতে সর্বোচ্চ দিয়ে চেষ্টা করছে, সেটা চোরাচালানিকেও ঠেকানোর জন্য, একই সাথে প্রশাসন যারা আছে তাদেরকে অনবোর্ড করার জন্য, যাতে এটা যেন বন্ধ হয়। আশা করি এটা বন্ধ হয়ে যাবে, যেহেতু আমি গতকালকে এটা নিয়ে বিস্তারিত আলোচনা করেছি কমিশনারের মিটিংয়ে। কোনো রেস্ট্রিকশন না, আসলে বিষয়টা হচ্ছে এরকম, যেহেতু এটা সীমান্তবর্তী এলাকায় যেহেতু আমি দায়িত্ব পালন করি রাউন্ড দ্য ক্লক 24 ঘন্টায়, আমি আসলে জানি যে সীমান্তর কোন অংশটুকু বাংলাদেশ, কোন অংশটুকু ভারত। সীমান্তের এরকম অনেক জায়গা আছে, আমরা যেটা কাঁটাতার দেখি, কাঁটাতারটা মূলত হচ্ছে ভারতের অংশের ভিতরে, কিন্তু সীমানাটা কিন্তু আরও সামনের দিকে। এখন এই সীমান্ত পিলারগুলা ছোট ছোট পিলার, কোনো জায়গায় সে পিলার মাটির নিচে, কোথাও মাটির অল্প একটু উপরে। এখন অন্য একটা বাহিনী যদি এখানে চলে আসে এবং ভুলক্রমে যদি তারা কোনোভাবে ভারতীয় অংশ ঢুকে যায় এবং ভারতীয় অংশ যদি তাদেরকে ধরে ফেলে, তখন কিন্তু একটা হইচই হয়ে যাবে, এটা অস্বীকার করার উপায় নেই। এই জন্য আমরা সবসময় পুলিশকে বলি যে আপনারা যে কোনো সময়, যে কোনো দিন আপনারা অপারেশন পরিচালনা করতে পারেন, শুধু আমাদেরকে একটু অবহিত করে যাবেন, যাতে নিজেদের ভিতরে ভুল বোঝাবুঝি না হয়। কারণ আপনারা যখন যান, তখন যদি সিভিল ড্রেসে যান অপারেশন করতে, আর আমি যদি না জানি, আমি তো ধরে নেব যে তার মানে যারা এখানে চলাচল করছে বা বসে আছে তারা অপরাধীর একটা অংশ, কারণ আমার কাছে তো কোনো আইডেন্টিটি নেই, আগে থেকে কোনো ইনফরমেশন নেই। এই জন্য ওনাদেরকে কিন্তু আমরা বলেছি যে আপনারা যে কোনো সময় যেতে পারেন, শুধু আমাদেরকে একটু জানিয়ে যাবেন, সো দ্যাট সেম সেট যেন না হয়ে যায়, দুই বাহিনীর ভিতরে যেন কোনো ভুল বোঝাবুঝি যেন না হয়, এটা আমরা ওনাদেরকে বলেছি। বাট রেস্ট্রিকশন কোথাও নেই, কারণ ওই যে একটু আগে বললাম যে সীমান্তর যে সীমানা চিহ্নিত যেটা পিলারের মাধ্যমে, এই পিলারটা এটা আমরা ছাড়া আসলে অন্যরা কেউ বুঝতে পারবে না, শুধুমাত্র লোকাল স্থানীয় লোকজন আর আমরাই শুধুমাত্র বুঝতে পারি। এটা 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে শেরপুরের এই মাদক আটকের ক্ষেত্রটা কিন্তু বেড়েছে। আপনি যদি একটু দেখেন যে এই বছরের এপ্রিলের পর থেকে মূলত কেন হয়েছে, শেরপুরে কিন্তু আগে বালুমহলের একটা ইজারা ছিল, প্রচুর গাড়ি ওখানে আসা যাওয়া করতো, অবৈধ বৈধভাবে সমস্ত উপায় ওখান থেকে বালু নেওয়া হতো। এই বিষয়টা নিয়ে যখন আমি আলোচনা করেছি, বিভিন্ন ছবি, ভিডিও, স্থিরচিত্রের মাধ্যমে জানিয়েছি, এরপরে শেরপুর জেলা প্রশাসন থেকে কিন্তু তারা কোনো বালুমহল ইজারা দেয়নি। ইজারা না দেওয়ার ফলে যেটা হয়েছে, বাহির থেকে যে লোকগুলো আসতো শেরপুর জেলার সীমান্তবর্তী এলাকায়, তাদের সেই গাড়িগুলোও আসছে না, লোকও আসছে না। আপনি যদি এখন সীমান্তবর্তী এলাকায় যান, গিয়ে দেখবেন চুপচাপ শান্ত শিষ্ট নিরিবিলি স্থানীয় লোকজন যারা বসবাস করে, আর বাইরে থেকে হালকা কিছু হয়তো পর্যটক আসে। সো আমরা কিন্তু তখন বুঝতে পারি, গ্রামবাসীও বুঝতে পারে যে এই লোকটা কোথা থেকে আসছে, যেটা আগে ছিল খুবই দুর্গ। এই যে বাইরের লোকের চলাচলগুলো যখন বন্ধ হয়ে গিয়েছে, আমাদের জন্য সুবিধা হয়েছে এই চোরা কারবারি এদেরকে ধরা, যারা বহন করছে তাদেরকে আইডেন্টিফাই করা, কারণ গ্রামবাসীও আইডেন্টিফাই করতে পারছে। ইভেন আমিও যখন যাই, আমাকে যেহেতু গ্রামবাসী চিনে না, ওই এলাকায় যখন আমি যাই, আমাকেও যেমন গ্রামবাসী জিজ্ঞাসা করে আপনি কোথা থেকে আসছেন, কোথায় যাবেন, আপনার বাড়ি কোথায়, যেহেতু আমাকে তারা চিনে না, তার মানে এটাতে আমি খুশি যে সে একটা অপরিচিত লোককে দেখেই এটা বলতে পারছে। এই ক্ষেত্রটা তৈরি হয়েছে মূলত অবৈধ বালুমহলটা বন্ধ হওয়ার পর থেকেই, যেটার ক্ষেত্রে এখন আমরা চ্যালেঞ্জ মোকাবেলা করছি। ময়মনসিংহের হালুয়াঘাট এবং ধোবাওয়ার কিছু অংশ, শেরপুরের ঝিনাইগাতির কিছু অংশ, অর্থাৎ নাকুগাঁও যে পোর্টটা আছে, এটার ডান পাশের যে অংশটুকু আছে পানিহাতা নাম, এই জায়গা দিয়ে আমরা এই প্রবলেমটা ফেস করছি, যেটা গতকালকেও আমি মিটিংয়ে উল্লেখ করেছি। আশা করছি প্রশাসন আমাদেরকে এই ব্যাপারে আরও সহযোগিতা করবেন। এটা যদি হয় তাহলে অনেকাংশে আরও কমে যাবে। আপনার তৃতীয় প্রশ্ন অংশ যেটা আছে তথ্য পাওয়ার ক্ষেত্রে, এই অংশটার দায়িত্ব পালন করে আমাদের ময়মনসিংহ ব্যাটালিয়ন, অর্থাৎ 39 বিজিবি। 39 বিজিবির যখনই কোনো সাফল্য থাকে, ওনারা কিন্তু সাংবাদিকদের একটা গ্রুপ আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, আপনারা নিশ্চয়ই সবাই আছেন, এই গ্রুপে কিন্তু দিয়ে দেয় উনি সাথে সাথে, বা সাংবাদিকদেরও যদি কিছু থাকে ওটার ভিতরে কোয়ারি করলে
অধিনায়ক যিনি আছেন লেফটেন্যান্ট কর্নেল মেহেদি আছেন, উনি কিন্তু এটা রিপ্লাই দেন। আপনি যদি ওই গ্রুপে অ্যাড হয়ে যান তখন আপনিও আসলে বুঝতে পারবেন। কারণ আমার সত্যি কথা বলতে আমার মাদকের যে মূল চালানগুলো ধরা পড়ে সবই কিন্তু ধরা পড়ে হচ্ছে শেরপুর থেকে। শেরপুরের দিক দিয়ে ময়মনসিংহের দিকে ধরা পড়ে হচ্ছে চিনি এখন কমে গিয়েছে, একদমই কমে গিয়েছে, জিরা, গরু এবং হচ্ছে কম্বল। কিন্তু ওই দিক দিয়ে আসে হচ্ছে শাড়ি, প্যান্টের কাপড় এবং মূলত মাদকের পরিমাণটা বেশি এবং ধরাও পড়ে বেশি। ওইখানে আমার কয়েকটা বিওপি আছে, তারা অলরেডি এটার উপর কাজ করতে হতে তারাও এক্সপার্ট হয়েছে এবং প্রতিদিন ওইখানে ধরা পড়ছে। আবার যখন অন্য দিক দিয়ে হয় তখন আবার আমরা বিএসএফের উপর আমরা প্রেশার ক্রিয়েট করি বা তাদের সাথে আলোচনা করি যে কী পরিমাণ মাদকটা ধরা পড়েছে। শুধু মাদক না, মানব পাচারও যদি হয়, চোরাচালান মালামালেও যদি আসে, সেটার মাধ্যমে আমরা কন্টিনিউয়াস আমাদের সাথে মিটিং করি। যেমন আমি এজ এ সেক্টর কমান্ডার হিসাবে, ময়মনসিংহ সেক্টর কমান্ডার হিসাবে আমি কিন্তু নিয়মিতভাবে, আমার বিপরীতে 3টা সেক্টর আছে বিএসএফ, তাদের সাথে কিন্তু নিয়মিতভাবে আমি বৈঠক করি এবং জানাই যে কোন জায়গা দিয়ে চোরাচালানটা হচ্ছে, কোন দিক দিয়ে মাদক আসছে, কোন দিক দিয়ে লোকজন আসা যাওয়া করছে। এই সেম জিনিস তারাও আমাদেরকে জানিয়ে থাকে যে গ্রে এরিয়া কোন জায়গাগুলো আছে। সেই জায়গাগুলোকে লক্ষ্য করে রেখে স্পর্শকতার অংশ হিসাবে বিবেচনা করে নিয়ে সেখানে আমরা আমাদের টহলটাকে বাড়িয়ে দেই এবং আমরা সাফল্যের অংশটা আসলে পাইও বেশি সেখান থেকে। এবং নিয়মিত ধরাও পড়ছে মাছ, সবজি, এই জাতীয় জিনিসগুলো ধরা পড়ে বেশি, যেটা যায় হচ্ছে ইন্ডিয়ার ভিতরে।